নমস্কার বন্ধুরা, আপনি থাম্বনেইলে ঠিকই পড়েছেন যে যতটা ভারতের অর্থনীতি ততটাই ভারতের ঋণ। ভারত কি একদম খাদের সামনে দাঁড়িয়ে আছে, যেটা আমাদের সরকার আমাদেরকে বলছে না। আসল সত্যিটা কি? রিসেন্টলি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারা একটা রিপোর্ট পেশ করেছে এবং সেই নিয়ে প্রচুর হল্লা হয়েছে। IMF রীতিমতন ভারতকে ওয়ার্নিং দিয়েছে। তাদের রিপোর্টে কি ছিল? তাদের রিপোর্টে এটাই ছিল যে ভারতের টোটাল অর্থনীতি যেটা আছে সেই অর্থনীতির নিয়ার অ্যাবাউট 81% ঋণ। এবং এই জিনিসটা নিয়ে বর্তমানে ভারত সরকার অ্যান্সার দিয়েছে। তারা বলেছে যে আমরা 2002-তে যে অবস্থায় ছিলাম তার থেকে এখন বেটার পজিশনে আছি, এবং এটাও বলেছে যে এর পিছনে পশ্চিমা কিছু চক্রান্ত চলে, এবং আরো তার সাথে সাথে করোনার সময় আমাদের যে সিচুয়েশন হয়েছিল তার থেকে আমরা কি করে এগিয়ে এসেছি। তার সাথে সাথে আপনি এটাও জানতে পারবেন যে ঋণ কেন কোনো দেশকে নিতে হয়, পৃথিবীর কোন দেশ সব থেকে বেশি ঋণ নিয়েছে, এবং পৃথিবীর কোন কোন দেশ ঋণ নিয়ে একদম ডুবে গেছে। প্রথমেই আমাদের একটা জিনিস জানতে হবে খুব সহজ ভাষায়, সেটা হলো ডেপ্ট টু জিডিপি রেশিও। জিডিপি মানে তো বুঝতে পারছেন, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন। একটা বছরে আপনার দেশের মধ্যে যা ম্যানুফ্যাকচারিং হয় সেটাকেই আপনি মোটামুটি ধরে নিতে পারেন জিডিপি ক্যালকুলেট করা হয়। তো আমাদের যে বর্তমান জিডিপি আছে তার 82% লাগিয়ে আমরা লোন নিই। এবার সেটা কি, সেটা আমি বোঝাচ্ছি আপনাদেরকে। প্রত্যেক বছর সরকার একটা বাজেট পেশ করে, নিশ্চয়ই আপনি দেখেছেন। সেই বাজেটে আপনি ধরে নিন যে 100 টাকা ভারত সরকারের কাছে আছে, কিন্তু ভারত সরকার যে বাজেট পেশ করেছে সেখানে যে ফিরিস্তি দিয়েছে, সেই ফিরিস্তিতে টোটাল হিসাব করে দেখা যাচ্ছে যে ভারতের 120 টাকা খরচা হবে। এবার ভারতের কাছে আছে 100 টাকা, বাদ বাকি 20 টাকা আসবে কোথা থেকে? সেই 20 টাকা সে লোন নেবে। এবার এইভাবে 1947 সাল থেকে শুরু করে 2023 আমরা লোন প্রত্যেক বছর কম বেশি নিয়েছি। এবার সেটাই যোগ হতে হতে 174 লাখ কোটি টাকা হয়ে গেছে। নাম্বারটা শুনে আপনার ভয় লাগতে পারে, অবাক হতে পারেন, ভাবতে পারেন যে এত লোন নেওয়া যায়? ভারতে কি পৃথিবীতে সব থেকে বেশি লোন নিয়েছে নাকি অন্য কোনো দেশও আছে? এবার সেই ব্যাপারে জানবো। ভারতের যে লোন নেওয়ার পরিমাণ জিডিপির তুলনায় সেটা হচ্ছে 81%, ব্রাজিল হচ্ছে 82%, ইউনাইটেড কিংডম 85%, ফ্রান্স হচ্ছে 108%, আমেরিকা হচ্ছে 116%, জাপান হচ্ছে কত বলুন তো? 239%। তার মানে 100 টাকা জিডিপি হলে আরো 239 টাকা অ্যাড করুন, এই টাকাটা তারা লোন নিয়েছে। এইবার এই জিনিসটা শুনে আপনার বেশ কয়েকটা ব্যাপারে সন্দেহ হচ্ছে, সেই সন্দেহ আমি দূর করব, কিন্তু তার আগে কিছু ডেটা ফেটাগুলো জেনে নিন। এই যে ভারতের ডেপ্ট টু জিডিপি রেশিও আছে, এটা নিয়ে ভারতের অপোজিশন পার্টিগুলো প্রচুর হই হল্লা করেছে। তারা বারবার একটা কথা বলেছে যে 2014 সালে ভারতের ঋণ ছিল 55 লাখ কোটি টাকা, 2023-এ এসে সেটা 155 লাখ কোটি টাকা কেন হলো? উত্তর দেয় ভারত সরকার। ঠিকই বলেছে তারা, কিন্তু বর্তমানে এই পৃথিবীতে উইদাউট লোন কোনো দেশ রান করে না। এই লোন নিয়েই 99.99% কান্ট্রি তাদের ডেভেলপমেন্ট প্রসেস চালায়। ভারতও ঠিক সেরকম করে, আমেরিকাও করে, জাপানও করে, এবং জাপান তো সব থেকে বেশি করে। কিন্তু কিছু দেশ আছে, সেই দেশে করাপশন থাকতে পারে বা অন্যান্য কোনো কারণে এই রকম লোন নিয়ে সেই লোন চোকাতে না পেরে সেই দেশগুলো ডিফল্ট হয়ে গেছে। তার মধ্যে সব থেকে বড় উদাহরণ হচ্ছে আর্জেন্টিনা। পাকিস্তানের মেনশন আমি এখানে আর করবো না। এবার IMF একটা ওর্স্ট কেস সিনারিও দিয়েছে। তারা বলছে যে 2025 সালে আমাদের সর্বোচ্চ ডেপ্ট টু জিডিপি রেশিও হতে পারে। সেটা কত? এখন 81% আছে, তো 1% বেড়ে সেটা হবে 82%। আর 2029 থেকে আমাদের যে ডেপ্ট টু জিডিপি রেশিও আছে সেটা আস্তে আস্তে কমতে শুরু করবে। সো IMF শুধু নেগেটিভ বলেনি, অনেক কিছু পজিটিভও বলেছে। আচ্ছা, এই অবস্থাটা কেন হয়েছিল যে এত ঋণের পরিমাণ বেড়ে গেছে? সেটা তো আপনার জানার ইচ্ছা হতেই পারে। 2019-এ আমাদের ডেপ্ট টু জিডিপি রেশিও ছিল 75%, যেটা প্রচন্ড ভালো। কিন্তু করোনা আসতেই ভারত সরকারের প্রচুর খরচা বেড়ে যায়। কিরকম খরচা? ফ্রিতে রেশন খেয়েছেন নিশ্চয়ই, সেটা তো একটা খরচা ছিল। অনেক কোম্পানিকে ইকোনমিক্যাল হেল্প করতে হয়েছে, তার মধ্যে কিছু সরকার ফান্ডেড কোম্পানি আছে। ফ্রিতে ভ্যাকসিন তো নিশ্চয়ই নিয়েছেন। তো এইসব করতে ভারত সরকারের প্রচুর টাকা খরচা হয়েছে। এই কারণে ভারত সরকারের ডেপ্ট টু জিডিপি রেশিও বেড়ে 75% থেকে এসে এখন 81%-এ দাঁড়িয়েছে। কিন্তু ভারত সরকার এখানে কি বলছে? তারা বলছে যে আমরা 2001 সালের থেকে এখন বেটার পজিশনে আছি, উই আর ওকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারা ভুল তথ্য পেশ করছে। আমরা যে টোটাল ধারটা নিই না, যে টাকাটা ঋণ হিসেবে নিই, সেটা কি হিসেবে নিই? আমরা সেটা রুপিতে নিই, আমরা ডলারে নিই না। রুপিতে নেওয়া মানে কি? ভারত সরকার যে বন্ড জারি করে না, যেটার মাধ্যমে লোন দেয়, একটা কাগজ দেয়, সেইটা ভারতের ভিতরে থাকাই হয় মানুষ নয়তো কোনো কোম্পানি কিনে নিচ্ছে। তো এই কারণে যখন তাদের ফেরত দিতে হয় যে ইন্টারেস্ট সহকারে যে তুমি এতটা লাভ কামিয়েছো, সেটাকে ভারত সরকার রুপিতেই দেয়। সো এটা উইন উইন সিচুয়েশন ফর ইন্ডিয়ান গভর্নমেন্ট। এই যে টোটাল লোন নিয়েছে না, যে 1,74,000 কোটি টাকা বলছি, তার মধ্যে
55% নিয়েছে সেন্ট্রাল আর 28% নিয়েছে স্টেট বা রাজ্য, আর বাদ বাকি অন্যান্য জায়গায়। টোটাল যে আমরা ঋণ নিয়েছি তার মধ্যে দেশের টাকা দেশের মধ্যেই থেকেছে, মানে ভারত সরকার ইন্ডিয়ার মানুষ বা ইন্ডিয়ার কোম্পানির কাছ থেকেই বড় করেছে। এইরকম লোনের পরিমাণ হচ্ছে 82%, এবং বিদেশি লোন যেটা আমাদেরকে ডলারে পেমেন্ট করতে হবে, যখন ফেরত দিতে হবে, সেটা হচ্ছে মাত্র 18.2%। তাহলে বুঝতে পারছেন এখানে ভয় পাওয়ার কোনো রকম কোনো জায়গা নেই। এবং তারপর ভারত সরকার বলছে আমরা যে ঋণগুলো নিয়েছি না, সেই ঋণগুলো লং টার্ম, এমন না যে আমাকে পরের বছরই ফেরত দিতে হবে, কোনোটা 20 বছর, কোনোটা 25 বছর। যেমন বুলেট ট্রেনের জন্য আমরা জাপানের কাছ থেকে যে লোনটা নিয়েছি না, সেই লোনটা কত বছরে ফেরত দিতে হবে জানেন? 50 বছরে, এবং ইন্টারেস্ট রেট কত জানেন? 0.5%, মানে একদম 0 থেকে একটু বেশি। তো ভারত সরকার বলছে ভয়ের কোনো কারণ নেই, ভারতের অর্থনীতি যতটা ততটাই ভারতের ঋণ হবে, মানে 100% ডেট টু জিডিপি রেশিও। এই জিনিসটা IMF বলেছে। তো ভারত সরকার বলেছে এটা এক্সট্রিম সিচুয়েশনে, মানে ধরুন আবার কোভিড আসলো, আবার যুদ্ধ হলো, বা গ্লোবাল রিসেশন হলো, সেই সময় এরকম একটা সিচুয়েশন হতে পারে। সেরকম বললে তো ওয়ার্স্ট কেস সিনারিওতে চীনেরও ডেট টু জিডিপি রেশিও 200% হতে পারে, আর ভারতের তো 100%। আমরা বর্তমানে 2002 থেকে বেটার পজিশনে আছি। 2002-তে আমাদের ডেট টু জিডিপি রেশিও ছিল 83%, এখন সেটা 81% এসে দাঁড়িয়েছে। এবং তার সাথে সাথে 2002 থেকে 2023-এর মাঝে আমাদের জিডিপির একটা হিউজ জাম্প মেরেছে। তো এই কারণে এটা আমাদের কাছে কোনো প্রবলেমের ব্যাপার না। আবার IMF যে ভালোটা বলেছে সেটা হচ্ছে এটা যে আমাদের খুব ভালো সিচুয়েশন হলে আমাদের যে ডেট টু জিডিপি রেশিও আছে না, সেটা 70%-এও নেমে যেতে পারে। ইন বিটুইন কোভিড, যখন কোভিড চলছিল একদম ফুল দমে, 2020 থেকে 21 চারিদিকে লকডাউন, তখন আমাদের ডেট টু জিডিপি রেশিও 88%-এ চলে গেছিল, আর এখন সেটা আবার নেমে এসে 83%-এ নেমেছে। এবার আপনি বলতে পারেন ভারত সরকার এত ঋণ কেন বেশি নিচ্ছে? এর পিছনে দুটো কারণ আছে। এক তো ভারত সরকারের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, সরকার চালাতে হবে, দেশ চালাতে হবে, ম্যানুফ্যাকচারিং করতে হবে, কোম্পানিতে হেল্প করতে হবে, পুরো ইন্ডিয়াকে বিল্ডিং এর জন্য ঋণ লাগবেই। উইদাউট ঋণ এই ক্যাপিটালিস্টিক যুগে কোনো দেশ সার্ভাইভ করতে পারে না। আর একটা হচ্ছে রেটিং এজেন্সিস। দেখুন ভারত সরকার যে লোনটা দেবে কাউকে বা লোনটা নেবে, তার পিছনে অনেকগুলো এজেন্সি থাকে যে এই লোনটা আপনি যদি নেন, ভারতকে যদি আপনি লোন দেন, তাহলে আপনার টাকাটা কতটা সেফ, সেই হিসাবে এই রেটিং এজেন্সিগুলো ভারতকে যে র্যাঙ্ক দিয়েছে সেটা হচ্ছে Baa3। এটা হচ্ছে একটা লোয়ার মিডিল ক্লাস র্যাঙ্ক, যার ফলে ভারত যখন কারোর কাছ থেকে লোন নেয় তখন ভারত সরকারকে ইন্টারেস্ট বেশি দিতে হয়। যেমন আমেরিকার রেটিং হচ্ছে AAA, যেটা হচ্ছে এক্সিলেন্ট। এই কারণে আমেরিকা ইন্টারেস্ট রেট দেয় কত পার্সেন্ট জানেন? মাত্র 1%। তো এইখানেই একটা ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। এই কারণে ভারতের ঋণের পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে, কিন্তু তার সাথে সাথে আমাদের জিডিপিও বাড়ছে। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এবং আমরা কোভিড সিচুয়েশন থেকে আস্তে আস্তে রিকভার করে অনেক ভালো জায়গায় যাচ্ছি। সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।